কম্পোজিশন। হ্যালো, আমার নাম সায়ন। আর আজকের ভিডিওটা আপনাদের জন্য যারা ড্রয়িং ভালোবাসেন কিন্তু করতে সমস্যা হয়, আর যারা যারা আর্ট কলেজের জন্য এক্সামের কম্পোজিশন কীভাবে করব, ড্রয়িংটা কোথা থেকে স্টার্ট করব না করব, কম্পোজিশনে প্রবলেম হচ্ছে, ধরতে ভয় লাগছে, ড্রয়িং স্টার্ট কোথা থেকে করব, কোথা থেকে শেষ করব না করব, সেই সব বিষয়ে ডাউট বা কোশ্চেন রয়েছে। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো, আশা করি আমি তোমাদের কিছু শিখিয়ে যেতে পারবো। সব বেশি দেরি না করে চলো দেখে নিই ড্রয়িংটা কীভাবে স্টার্ট করব। সো সবার প্রথম আমাদের হরিজেন্টাল লাইনটা টেনে নিতে হবে যে কোনো কম্পোজিশন করার আগে। বিকজ হরিজেন্টাল লাইন টানার ফলে আমরা যে পেজের মধ্যে যে স্পেস ম্যানেজমেন্টটা করতে হয় সেটা খুব ভালো করে পসিবল। না হলে কোথায় আমরা কী দেবো না দেবো, কোথায় কী এলিমেন্ট ইউজ হবে সেগুলো আমরা বুঝতে পারি না, যার জন্য কম্পোজিশন আমরা অ্যাড বা কম্পোজিশন আমরা ঠিক করে কম্পোজ করতে পারি না। সো এই হরিজেন্টাল লাইন দেওয়ার ফলে হচ্ছে আমাদের কম্পোজিশনের স্পেস ম্যানেজমেন্টটা ঠিকঠাক হয়। এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছ দূরে একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটা কোনখান থেকে আছে বা কোনখানে রয়েছে সেটাকে আমরা আগে জাজ বা আগে আমরা সেটাকে দেখব। এবং সেই পয়েন্ট অনুযায়ী আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন এক একটা পার্সপেক্টিভের লাইন আমরা ওখানে দিচ্ছি। কারণ হচ্ছে এখানে যে পার্সপেক্টিভটা রয়েছে সেই পার্সপেক্টিভটা আমাকে মেনটেন করে ড্রয়িংটাকে কমপ্লিট করতে হয়, কারণ একটা ড্রয়িংটা একটু পার্সপেক্টিভ আছে। সো পার্সপেক্টিভটা আমি যদি ঠিকঠাক না রাখি তো খুব প্রবলেম হবে। তো পার্সপেক্টিভ খুবই ইম্পর্ট্যান্ট। সো এবার আমি সামনের যে ক্যারেক্টারটা বা মানুষটা দাঁড়িয়ে আছে তার আমি হেড দিয়ে স্টার্ট করব। এখানে আমি হেডটা লুমিস মেথড ইউজ করে ব্লকটা ধরছি। এখানে যত কটা ক্যারেক্টারের মাথা রয়েছে সব কটা আমি এই লুমিস মেথড দিয়েই আমি ব্লকগুলো করেছি। দেন আমি স্টেপ বাই স্টেপ ফুল বডি জেস্চারটা কেমনভাবে সে দাঁড়িয়ে আছে, তার হাত কতটা পজিশানে ওপরে উঠেছে, প্রত্যেকটা জেস্চার পশ্চার আমি এখানে প্রপার আমি ব্লকিংয়ের মাধ্যমে একটা রাফলি স্কেচ করে আমি জিনিসটাকে এখানে দেখাচ্ছি। কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের অ্যালাইনমেন্ট এবং তার জেস্চার ঠিকঠাক করে আমাকে কম্পোজ করতে হবে। তো তার জন্য আমি খুব রাফ একটা ওয়েতে আমি ড্রয়িংটা করছি। তোমরাও ঠিক এইভাবেই এরকম একটা লাইট একটা টোন রেখে প্রত্যেকটা জিনিসের একটু রাফলিভাবে ড্রয়িং করো। এটা খুব এফেক্টিভ অ্যান্ড খুব ভালো লাগে। কারণ হচ্ছে প্রথমেই একদম ডিটেল ড্রয়িংয়ে ঢুকে যাওয়াটা খুবই বাজে। কারণ হচ্ছে এরপরে কোথায় কি অ্যাড করতে হবে না করতে হবে খুব প্রবলেমেটিক হয়। তো সবার আগে এরকমভাবে রাফলি প্রত্যেকটা অ্যালাইনমেন্টকে পুট অন করে প্রত্যেকটা জায়গায় আগে রাফলি বসে নাও, তারপরে তোমরা সেখান থেকে সেটাকে ডিটেলিং শুরু করো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমি ফার্স্ট সামনে যে ক্যারেক্টারটা রয়েছে বা মানুষটা রয়েছে তার রাফ স্কেচ করার পর দেন তারপরে তার স্টলের মধ্যে যেই অবজেক্টগুলো রয়েছে তার কি বলে প্রত্যেকটা বাসন কোসন থেকে শুরু করে তার গ্লাস প্রত্যেকটা একটা পার্সপেক্টিভে রয়েছে। সো সেই পার্সপেক্টিভটা মেনটেন করে আমি প্রত্যেকটা জিনিসকে ওখানে আমি ড্র করছি। এবং তারপরে এগুলো শেষে আমি পিছনে যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো একটু আমি ছোট করছি, কারণ হচ্ছে ওটা একটু দূরে দাঁড়িয়ে আছে যেহেতু, তো অত বড়টাও হবে না। সামনে যে মাথারা আছে বা সামনে যে মানুষের মাথারা রয়েছে বা সাইজটা রয়েছে তার থেকে একটু লিটল বিট ছোট হবে। তো সেই জিনিসটাকে মেনটেন করে আগে পিছে একটা মানুষ একদম আগে দাঁড়িয়ে থাকলে কতটা বড় লাগবে, তার পিছনে একটা দাঁড়ালে কীরকম, আর অনেকটা দূরে দাঁড়ালে কতটা সাইজ হতে পারে সেটা তোমরা চোখের দেখাতেই মেপে ওখানে অ্যাড করো, নাহলে সব বড় করে দিলে খুব বাজে দেখাবে। সো এইভাবে আমি প্রত্যেকটা জিনিস ফ্রেম বাই ফ্রেম আমি অ্যাড করে এখানে আমি রাফ স্কেচটা কমপ্লিট করব। আর সবার ফার্স্ট এখানে আমরা যে ড্রয়িংটা করছি সেটা খুব লাইট করে আমরা করব। কারণ হচ্ছে লাইট করে যদি আমরা ড্রয়িংটা না করি, আমরা যখন ফাইনাল লাইন করতে যাব বা ফাইনাল ড্রয়িং করতে যাব তখন যে আগের লাইনগুলো আছে সেইগুলো ইরেজ হয় না, কারণ আগেই আমরা হার্ডভাবে সেই লাইনগুলো টানি এবং যখন আমরা মুছতে যাই সেটার কিছুটা ছাপ থেকে যায়। ফাইনাল লাইন টানার ফলে সেই ছাপগুলো আগের ছাপগুলো ওঠে না। তো এতে অনেকটা মাডি একটা এফেক্ট হয় যখন আমরা ফাইনাল লাইন টানি। তো পেজও অনেকটা ব্ল্যাকিশ একটা ভাব বা একটু মাডি মাডি ভাব হয়ে যায়। এটা কিন্তু কম্পোজিশনের ক্ষেত্রে খুবই বাজে যারা পরীক্ষা দিচ্ছে। তো তোমরা দেখবে যে যেন খুব ভালোভাবে লাইটভাবে জিনিসটাকে করো। সবার ফার্স্ট লাইট করে নেওয়ার পর তারপরে তোমরা ফাইনাল লাইন তোমরা লাইট অ্যান্ড ডার্ক মেনটেন করে ড্রয়িং করো, তাতে কোনো অসুবিধা নেই।
সো এবার আমি সামনে যে মানুষের ক্যারেক্টারটা রয়েছে সেই মানুষের ক্যারেক্টারটা আস্তে আস্তে ডিটেল দেওয়া শুরু করছি। মানে এটা আমি ফাইনাল লাইন দিয়ে আমি এর ফাইনাল আউটকামটাকে পুরোপুরি বার করছি লাইনের মাধ্যমে। এবার আমি এইখানে আগে যেরকম বলেছিলাম যে আমরা সবার আগে লাইট বা হালকা একটা লাইন দিয়ে ক্যারেক্টার জেস্চারটা করে নেবো, এবং তারপরে এটা হচ্ছে ফাইনালি আমি যেটা দেখাচ্ছি তোমাদেরকে যে আমি এখানে ফাইনাল ডিটেলিং লাইন দিচ্ছি। তার মানে এই না যে আমি সব জায়গায় একই লাইন দেবো, স্টিফ বা হচ্ছে হার্ড দেবো। যেখানে যেখানে আমার লাইট কম পড়ছে সেখানে আমার লাইন হচ্ছে ডার্ক হবে, আর যেখানে যেখানে আমার লাইট পড়ছে অ্যাকচুয়ালি যেখানে লাইট সোর্সটা পড়েছে সবার ওপরে, তো সেইখানে সেখানে লাইনগুলো একটু লাইট বা সফট এজে থাকবে। মানে আমাদেরকে এক্সামের সময় বা আমাদের যে এন্ট্রেন্স এক্সাম হয় আর্ট কলেজে, সেই সময় আমাদের এরমভাবেই লাইট অ্যান্ড ডার্ক বোঝাতে লাগে। যারা যারা এক্সাম দেবে তারা জন্য এই জিনিসটা খুব মাথায় রাখে। তো এবার আমি আস্তে আস্তে মুখের যে ফাইনাল লাইন যেটা আছে, ফাইনাল ড্রয়িং আমি করছি। যেমন দেখতে পাচ্ছ আমি সবার প্রথম আমি চোখ দিয়ে স্টার্ট করি, তো আমি সেরকমই চোখের লাইনগুলোকে আমি ডিটেল দিচ্ছি, চোখটা শেপ দিচ্ছি আস্তে আস্তে। চোখের শেপ যেরকম হয় আমি যে অ্যাঙ্গেলে দেখছি সেই অ্যাঙ্গেলে চোখের শেপটা আমরা দিচ্ছি। এবার আস্তে আস্তে তারপরে নাক, মুখের এক্সপ্রেশন, চুল ডিটেল, চুলের যে ডার্কনেস বা সব কিছু আমি এবার আস্তে আস্তে সেই জিনিসগুলোকে আমি এই লাইনের মধ্যে আমি ফোটাবো। তো এই জিনিসগুলোকে খুব ধীরে সুস্থে, খুব তাড়াহুড়ো না করে আস্তে ধীরে করাটাই বেটার। আর হ্যাঁ, তোমাদের যারা এক্সাম দেবে তাদের উদ্দেশ্যে বলি, বা যারা যারা তো বিগিনার্স যারা রয়েছে, যারা মানে ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেবে এন্ট্রেন্সের জন্য, বা যারা যারা নতুন নতুন শুরু করেছে, তারা ইউজুয়ালি এই ভুলটা অনেকে করে যে তাদের কান আমাদের ডিসপ্রপোর্শন দেখায়। কারণ হচ্ছে কানটা অনেকে হয় ছোটো করে দেয় নাহলে বড় করে দেয়। তো তাদের ক্ষেত্রে বলবো যে আমাদের যে আইব্রো রয়েছে আর আমাদের নাকের যে লাইন হচ্ছে, এই দুটোর মাঝখানে হবে আমাদের কান। মানে আমাদের আইব্রোর যে টপ সেটা হচ্ছে কানের যে ওপরের পার্টটা সেটা আর সমান, আর হচ্ছে হলো আমাদের যে নাক তার সমান হচ্ছে আমাদের নিচের এয়ারলোবটা যেটা আছে এইটা। এবার অনেকের ক্ষেত্রে কি হয় যে আমাদের নিচের যে এয়ারলোবটা যেটা হয় নিচের পার্টটা, এটা অনেকটা বড় হয়। এটা আমরা দেখতে পাই হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর, তারপরে হচ্ছে গণেশ হালুই যিনি রয়েছেন, এক্সেট্রা আরও অনেকের রয়েছেন। অনেকের মানে অনেকের কান এরকম নিচের পার্টটা অনেকটা বড় হয়, সেটা এক্সেপশনাল। বাট ইউজুয়ালি নর্মাল মানুষের কানের যে ব্লকটা সেটা হচ্ছে হলো আইব্রো আর হচ্ছে নাক, এই দুটোরই সমান। এইটা যেন কম বেশি না হয়, নিচ থেকে বড় হতেই পারে, কারণ ওটা কোনো ভুল না। নিচ থেকে অনেকের বড় হয় সেটা আলাদা ব্যাপার, বাট ওপর থেকে যদি কম বা ছোট হয়, কম হয় বা বেশি বড় হয়, তাহলে সেটা ডিসপ্রপোর্শন দেখা, সেটা কিন্তু খুব একটা চোখে লাগার বিষয়। তো এটা দেখতে একটুখানি খুব সাবধানে, তো এটা একটুখানি বুঝে ড্রয়িং করাই বেটার। আচ্ছা, এরপর আমি আস্তে আস্তে যে বাকি যে পার্টগুলো রয়েছে, ঘাড়ের নিচে, শার্টের যে কলার বা হাত, যে হাতের যে পাত্রটা হোল্ড করে আছে, প্রত্যেকটা জিনিস আমি লাইনের মাধ্যমে আমি ফাইনাল লাইন টানা শুরু করব। এর সাথে সাথে আমি ছোটোখাটো আস্তে আস্তে যে ড্র্যাপারিগুলো রয়েছে সেই ড্র্যাপারিগুলোরও কিছু আমি হালকা ফালকা আমি এখানে স্ট্রোকস দিয়ে জিনিসটাকে দেখাচ্ছি যে হ্যাঁ, একটা হাত যে রয়েছে সেটা হাতটা কতটা তুললে সেই ড্র্যাপিটা কতটা ভাঁজ হবে বা কোনো একটা ভাঁজ পড়বে, সেই জিনিসগুলোকেও আমি হালকা ফুলকা লাইনের মধ্যে বোঝাচ্ছি এখন আপাতত। তো
এরপর আমি আস্তে আস্তে মুখের যে শেডিংগুলো রয়েছে সেগুলো আমি দেওয়া স্টার্ট করব। আচ্ছা, যেখানে যেখানে মুখের আমার লাইট পড়েছে সেখানে আমি একটুখানি লাইট কালারের বা লাইট করে আমি শেডটা দিচ্ছি। যেখানে আমার একদম মানে একটু মানে কি বলবো ডার্ক পার্ট রয়েছে যেখানে যে জায়গাগুলোতে আমি সেখানে একটুখানি ডার্কভাবে শেডগুলো করছি। মানে আমি স্কিন টোনটাকে ম্যাচ করানোর জন্য এই জিনিসটা করছি। কারণ হচ্ছে সব জায়গায় যদি সেমই একটা টোন মোনোটোনাস টোন যদি থাকে তো জিনিসটা ভাল লাগবে না, কারণ স্কিন টোন ওরমভাবে হয় না। যেখানে যেখানে লাইট রিফ্লেক্ট করে সেখানে একটু কালার হোক বা হচ্ছে আমাদের যে শেড হোক সেটা একটুখানি লাইট শেডিং হয়। আর যেখানে যেখানে লাইট কম পড়ে সেইখানে আমাদের একটুখানি তার থেকে একটু সেকেন্ড টোন বা থার্ড টোন একটুখানি ডার্ক হতে শুরু করে। তো আমি সেই হিসাবে এখানে আস্তে আস্তে ডার্ক টোনগুলোকে বাড়াচ্ছি। আর যেখানে যেখানে লাইট দরকার সেখানে আমি জাস্ট হালকা একটা পেন্সিলের টোন দিচ্ছি। তো জিনিসটা আমার একটা যে ভলিউমটা রয়েছে ভলিউমটাকে বোঝানোর জন্য বা ভলিউমটা ক্রিয়েট করার জন্য মাথার ওপরে, চিন চিন চিনের ওপরে, তারপর হচ্ছে ঠোঁটের ওপরে বা নাকের ওপরে, চোখের ওপরে যেই জায়গাগুলো আমার দরকার এক্সট্রিম ডার্ক রয়েছে বা লাইটের পার্ট রয়েছে সেই জায়গাগুলোকে আমি শেডিং দিয়ে দিয়ে বার করছি। আর হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে এরমভাবে শেডিং কিন্তু যারা এক্সাম দেবে বিএফের জন্য তারা যেন না করে। কারণ হচ্ছে আমাদের যে এন্ট্রেন্স এক্সাম হয় সেখানে বলেই দেওয়া হয় যে মিনিমাম তোমার হচ্ছে শেডিং না করাই ভালো। যতটা পারবে তোমরা ভলিউমের মাধ্যমে যে কোনো কিছু, হাতের হোক, নাকের হোক, মুখের হোক বা যে কোনো কিছু ভলিউমের মাধ্যমে জিনিসটাকে বোঝাও। মানে কি আমাদের মানে শেডটা পড়বে হচ্ছে হলো স্ট্রোক দিয়ে ভলিউম। তোমরা স্ট্রোক কিছু কিছু মিনিমাল স্ট্রোক দিয়ে জিনিসটা ভলিউমগুলো বোঝাতে পারো। বাট এর থেকে বেশি কিছু আর করতে চাও না, কারণ হচ্ছে ওটা করতে গেলে খুব নোংরা হয়ে যেতে পারে। ওটা হতে পারে, আই হোপ, আর আমি বলতে পারছি না শিওর শট, হয়তো হয়ে যেতে পারে। তো সেটা রিস্ক না নিয়ে স্ট্রোকস দিয়ে ভলিউম ক্রিয়েট করা সবচেয়ে বেস্ট। এতে স্যারেরাও পছন্দ করে। আর যদি খুব ডার্ক হয়ে যায় ক্যান্সেল হওয়ারও চান্সেস থাকে, তারা মানে নাও নিতে পারে। তো এই দিক থেকে একটুখানি খুব সাবধান। স্ট্রোকসগুলো দিয়ে মোটামুটি ভলিউমগুলো দেওয়া ভালো। স্ট্রোকসের প্র্যাকটিস করো যে কীরমভাবে স্ট্রোকস ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ভলিউম ক্রিয়েট করতে পারি। তো সেইগুলো একটুখানি তোমরা প্র্যাকটিস করো না, সেটা হচ্ছে তোমার জন্য বেটার। আচ্ছা, এরপরে আমি আসি ড্র্যাপারিগুলোতে। বডিতে বা গায়ের ওপরে যে জামাটা রয়েছে তার বিভিন্ন ভাঁজ যেগুলোর পড়েছে, আমি আগেই বলেছি যে আমরা যখন হাত তুলছি বা একটা জামা কাপড় পরছি তার একটা ভাঁজ বা ড্র্যাপারি একটা ভাঁজ ক্রিয়েট হয়। আমরা যখন হাতটা তুলছি সেটারও একটা ভাঁজ পড়ে জামা কাপড়ের ওপরে, মানে শরীরের ওপর থেকে জামাটা পড়ছে তার উপরে একটা ভাঁজের ক্রিয়েট হয়। সেই ভাঁজগুলোকে লাইনের মধ্যে দিয়ে বোঝানো, মানে আমরা সেই লাইনগুলোকে খুব বেশি মানে ডার্ক করবো না, একটা মোনোটোনাস পুরো একটা ফিল থাকবে না এর মধ্যে। মানে আমাদের ড্র্যাপারিগুলো এমন দেখাতে লাগবে যে জিনিসটা একটা কাপড় সফটনেস রয়েছে। মানে আমাদের লাইনটাও সেইভাবে তোমাদের দিতে হবে যে লাইনটা একদম হার্ড যেন না পড়ে, সফটনেস যেন থাকে লাইনটা। তার মানে বোঝা যাবে একটা কাপড়ের ওপর একটা ভাঁজ সেটা পড়েছে। এবার তার উপরে কিছুটা টোনও থাকে, একটা যে হালকা একটা টোন থাকে, কারণ হচ্ছে যখন ভাঁজটা পড়ছে তার মধ্যে একটা শ্যাডোও পড়ছে, পুরোপুরি লাইটটা ওখানে পৌঁছাচ্ছে না। তো তার জন্য একটা হালকা একটা টোন দেওয়া ভালো। বা যেখানে একদম এক্সট্রিম ডার্ক আছে সেখানে তোমরা ডার্ক এক্সট্রিম দিতে পারো, কিন্তু পরীক্ষার হলে না দেওয়াই ভালো। নর্মাল হালকা স্ট্রোকস দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মানে ভলিউম ওখানেও দেখালে বেটার। এর থেকে বেশি কিছু করার দরকার নেই। আমি এখানে এরকমই করেছি। আর ম্যাক্সিমাম জায়গায় আমি শেডিং একটু বেশি দিয়েছি, কারণ যেহেতু আমি এটা একটা ড্রয়িং কম্পোজিশন করছি নিজের জন্য বা চ্যানেলের জন্য, তো এর জন্য আমি এরমভাবে একটা কালার টোন আমি রেখেছি। তো তোমরা এক্সামের টাইমে এরম না করাই বেটার।
আচ্ছা, এবার ব্যাকগ্রাউন্ডে যে 3টে ক্যারেক্টার রয়েছে তার মধ্যে যে ফার্স্ট ক্যারেক্টারটা রয়েছে, যে টুপি পরা রয়েছে, সেই টুপি পরা লোকটার আমি এখন ডিটেল দেওয়া শুরু করছি। যেহেতু মাথায় টুপি পরা রয়েছে এর জন্য আমি ওপর থেকে স্টার্ট করছি, যেহেতু কারণ পুরো মাথাটা টুপিতে পুরো ঢাকা, ঠিক আছে? তো সেই জন্য আমি টুপির লাইন দিয়ে আস্তে আস্তে ডিটেল করতে করতে ওপর থেকে নিচ অব্দি নামছি। তো পুরো জিনিসটা আমি যখন ডিটেল দিয়ে দেবো তখন আমি আস্তে আস্তে এবার যেটুকুনি পার, যেহেতু মাথা ফোরহেড পুরোপুরি টুপিতে ঢাকা রয়েছে, এর জন্য আমি আস্তে আস্তে এবার চোখের যে পার্টটা রয়েছে, চোখের পার্ট থেকে শুরু করে নাকের সাথে মুখ, কান এবং পুরো যে ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারটা এবার আমি লাইন দিয়ে আমি ডিটেল দিচ্ছি। কিন্তু তার সাথে সাথে আমাকে এখানেও দেখতে হবে যে মুখের যে এক্সপ্রেশনগুলো রয়েছে সেই এক্সপ্রেশনগুলো যেন আমি ঠিকঠাক করে ফোটাতে পারি। মুখের যে প্রত্যেকটা ক্যারেক্টারের যে এক্সপ্রেশন থাকে সেই এক্সপ্রেশনগুলো খুব ইম্পর্ট্যান্ট একটা কম্পোজিশানে। মুখের মধ্যে যদি কোনো এক্সপ্রেশন না থাকে তো সেটা একটা খুবই মনোটোনাস একটা ফিল দেয়। আমি ধরো 4টে ফিগার ড্রয়িং করলাম, তো 4টে ফিগার ড্রয়িংয়ের মধ্যে 4টে সেমি এক্সপ্রেশন, তো সেটা খুবই বাজে দেখায়। কারণ কম্পোজিশনের ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই বাজে একটা ইম্প্যাক্ট ফেলে। তার সাথে সাথে স্যারেরাও অত পছন্দ করে না যখন পরীক্ষা হয়। তো এই ক্ষেত্রে একটুখানি এক্সপ্রেশন প্র্যাকটিস করাটাও খুব ইম্পর্টেন্ট। তো তোমরা তার সাথে সাথে একটু দেখো যে তোমরা এক্সপ্রেশনের প্রতি একটু ধ্যান যেন দাও, কারণ এক্সপ্রেশন না থাকলে জিনিসটার মধ্যে একটা লাইভলি ফিল থাকে না, যে দেখে মনে হবে না হ্যাঁ এটা আমি রিলেট করতে পারছি বা কোনো কিছু কম্পোজিশনটার সাথে, যে হ্যাঁ এই মানুষগুলো অ্যাকচুয়াল হিউম্যান ক্যারেক্টারই, ওই কার্টুন ক্যারেক্টারের মতো না, বা নর্মাল আমরা যেরকম বাচ্চাদের মতন ছোটোবেলা যেরকম আঁকি সেরকম ক্যারেক্টার যেন না হয়ে যায়। তো সেই ক্ষেত্রে একটুখানি লাইনের ওপরে ভালোভাবে একটুখানি প্র্যাকটিস, আর হচ্ছে মুখের যে এক্সপ্রেশন রয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে ক্যারেক্টার ফ্রেম বাই ফ্রেম সেই জিনিসগুলোকে একটুখানি ডিটেল দেওয়া বা একটুখানি ভালো করে নোটিস করা। তো এরপরে আমরা চলে আসবো মুখের ওপরে। মুখের লাইনিং কমপ্লিট হওয়ার পর আমরা এবার আস্তে আস্তে শেডিংটা স্টার্ট করব। শেডিংটা আমি একদম ওপর থেকে স্টার্ট করছি। দেখতে পাচ্ছ যে আমি মাথার যে টুপিটা রয়েছে তার একটা সিম্পল একটা টোন দিয়েছি, তারপরে আমি আস্তে আস্তে মুখেরও একটা টোন দেবো, আর হচ্ছে যেখানে যেখানে আমার লাইট পড়েছে সেখানে আমি একটা সিম্পল একটা টোন পেন্সিলের মধ্যে দিয়ে আমি দেবো। এবার যেখানে যেখানে এক্সট্রিম ডার্ক রয়েছে আমি সেখানে এক্সট্রিম ডার্ক দিয়ে জিনিসটার একটা লাইট অ্যান্ড শেড আমি ক্রিয়েট করছি মানুষের মুখে, যে দেখে মনে হবে যে হ্যাঁ ওখানে আমার ডার্ক রয়েছে বা শ্যাডো পড়েছে, আর যেখানে যেখানে পড়েনি সেখানে সেখানে একটা লাইট ফিল হবে। এটা হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে মুখের যেমন এক্সপ্রেশন বললাম তোমাদেরকে, যে মুখের এক্সপ্রেশন খুব ইম্পর্টেন্ট, যেন দেখে মনে হয় না যেন জিনিসটা স্টিফ একটা ক্যারেক্টার, তার মধ্যে কোনো জানপ্রাণ নেই, তোর কোনো মুখে এক্সপ্রেশনই নেই বা বডিতে কোনো জেস্চার নেই। তো সেরকমই মুখের প্রত্যেকটা আমরা যখন কম্পোজিশন করব সেই প্রত্যেকটা কম্পোজিশনে যদি আমরা 4টেও ফিগার করি বা 5টাও ফিগার করি, সেই 5টা ফিগারের জন্য মুখে একটা স্ট্যাটিক একটা এক্সপ্রেশন যেন আমরা ক্রিয়েট করি, সেই এক্সপ্রেশন দিয়ে বোঝাবে যে মানুষটা কী বলতে চাইছে বা কী করতে চাইছে। এবং তারই সাথে সাথে একটা জিনিসেরও মাথায় রাখতে লাগে যে আমরা সেই ক্যারেক্টারগুলোকে একে অপরের সাথে রিলেট করাতে পারছি কি না। ধরো আমি দুটো ক্যারেক্টার চায়ের দোকানের করলাম, চায়ের দোকানে দুটো মানুষ চা নিয়ে গল্প করছে বা কোনো কিছু কারেন্ট অ্যাফেয়ার বা যে কোনো কিছু নিয়ে যেমন র্যান্ডাম আলোচনা করছে, যেমন আমাদের প্রত্যেকটা আমরা বাইরে আউটডোরে যেখানে যাই দেখতে পাই যে একটা চায়ের দোকান থাকে, চায়ের দোকানে অনেক মানুষ অনেক কিছু করছে, কেউ দাঁড়িয়ে আলোচনা করছে, কেউ পলিটিক্স নিয়ে কথাবার্তা বলছে, বা কেউ অনেক র্যান্ডাম যে অনেক কিছু নিয়ে আলোচনা করছে। তো এখানে বোঝা যায় প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা এর সাথে রিলেশনটা, দুটো লোক দাঁড়িয়ে বিচিংও করতে পারে, দুটো বয়স্ক লোক বসে বসে হয়তো পলিটিক্স নিয়ে কথা বলতে পারে, যে কোনো কিছু। এইগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিসের একটা রিলেটেড, কেউ কারোর একদম ভিন্ন হতে হবে না। একটা ক্যারেক্টার তুমি করলে অন্যদিকে তাকিয়ে আছে, বা আরেকটা ক্যারেক্টার তার একদম অন্য অপোজিটে তাকিয়ে আছে, কেউ অন্য কিছু করছে না, ওরকম হয় না। বেসিক্যালি প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা কিছু না তো রিলেটেবল থাকবে। ওখানে 5টা ক্যারেক্টার থাকলে 5টা ক্যারেক্টারই আলাদা আলাদা কিছু করবে না, 5টার মধ্যে দুজন হয়তো বসে বসে কোনো কিছু আলোচনা করবে, একজন হয়তো অন্যদিকে দাঁড়িয়ে হয়তো সিগারেট খাবে, ঠিক আছে, হাতে ভার নিয়ে কিছু একটা ভাববে, ভাবার চিন্ত মন, এরকম টাইপের ক্যারেক্টারের এক্সপ্রেশন হবে। ওই স্ট্যাটিক একটা স্টিফ কখনো ওরকম করলে এক্সামের টাইমে
একদম সিলেক্ট হওয়ার চান্সেস খুব কম। তো এই জিনিসগুলো যেন মাথায় থাকে। সো সবশেষে আমি ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার ডিটেল ড্রয়িং করার পর আমি এবার করব হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা খুব ডিটেল আমি এখানে দেখতে পাচ্ছি আমি করব না বা আমি করছি না। আমি এখানে জাস্ট সারাউন্ডিংয়ের যে এনভায়রনমেন্টটা রয়েছে বা সারাউন্ডিংয়ে কীরকম একটা অ্যাটমসফিয়ার বা একটা কীরকম পরিবেশ আছে বা কোন জায়গাতে রয়েছে সেই জায়গাটাকে আমি হালকার মধ্যে দিয়ে বা মিনিমাল একটা লাইনের মধ্যে দিয়ে আমি বোঝাচ্ছি। আমি কিন্তু খুব ডিটেল দিচ্ছি না। আর আমাদের কখনোই কোনো কিছুকে এরকম ডিটেল দেওয়া, সব কিছুকে ডিটেল দেওয়া উচিত না। এই কারণে উচিত না, আজকে আমি কোনো কিছু আমি ডিটেল মানে কোনো ক্যারেক্টার আমি মেন ক্যারেক্টার আমি যখন কম্পিটিশানে যখন অ্যাড করছি সেটাকে আমি যখন যেরকম ডিটেল করছি, তার সাথে সাথে আমি হয়তো একটা দুটো ক্যারেক্টার হতো তার সাপোর্টিংয়ে আমি ডিটেল করতে পারি। আমি সব কিছুকে আমি ডিটেল করব না, কারণ যদি আমি ডিটেল করি ছবিটার মাহাত্ম্য, ছবিটার ওয়েট বা ছবিটার গুরুত্ব হারিয়ে ফেলবে। কারণ আমাদের চোখ সেই জিনিসটাকে জাজই করতে হবে না যে আমি কোন জিনিসটাকে ফোরকাস্ট করছি বা মানে ফোকাসে দেখাচ্ছি, আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টটা সেইখান থেকে চলে যাবে। ইউজুয়ালি আমাদের কি হয়, আমাদের ফটোগ্রাফি হোক বা হচ্ছে চোখের দেখার যে মানে কি বলবো, দেখার যে আমাদের যে ধরন, আমরা যেভাবে দেখি কোনো কিছুকে, যেমন সাপোজ আমরা যদি কোনো হাত বা কোনো একটা এলিমেন্টকে চোখের সামনে নিয়ে আসি, সেই জিনিসটা আমাদের একদম ফোকাসে থাকে, তো আমরা সারাউন্ডিং কিছু দেখতে পাই না, ব্লার হয়ে যায়। ঠিক সেরকমই হচ্ছে আমাদের ক্যামেরা লেন্সেও সেম জিনিসটা হয়, ইভেন ছবির ক্ষেত্রেও সেম জিনিস অ্যাপ্লিকেবল হয়। আর অনেকে কি করে এই জিনিসটা যে সব কিছুকে ডিটেল করে দেয়, তা করলে হবে না। দেখার যে একটা ওয়ে রয়েছে, আমরা যেই ধরনে আমরা ছবিকে দেখছি সেই ইয়েতে যখন ছবিকে আমরা দেখব, তো আমাদের মেন কাজ হচ্ছে চোখের, যে আমরা একটা কোনো কিছুকে পয়েন্ট অফ ইন্টারেস্ট দেখব, সেইখানে আমাদের চোখটা আকর্ষণ বা আমাদের চোখটা টানবে। আমাদের যদি সেই পয়েন্ট অফ ইন্টারেস্টটা বা মেন ডিটেল ওই একটা ক্যারেক্টার বা দুটো ক্যারেক্টার যদি নাই থাকে, তাহলে আমাদের চোখ দেখতেই পাবে না কোনো কিছু, আমরা কোনটা দেখতে চাইছি বা কোন সব কিছুতে চোখ যাবে। সো এই জিনিসটা করা কখনোই উচিত না। ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে বা আমি যদি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু ভালো কিছু ইনফরমেশান দিয়ে থাকি, তাহলে অবশ্যই সেটা কমেন্টে আমাকে জানিও যে তোমাদের কীরকম কী ফিডব্যাক, এই হিসাবে ভিডিও বানানোর চেষ্টা করব। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? বাই।